হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিডিপি সিম্পলিফাইড বাই মৌমি। তো আজকে আমরা যে বিষয়টি পড়তে যাচ্ছি সেটি হলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ। তো বৃদ্ধি এবং বিকাশের কোন কোন জিনিসগুলো আমি পড়বো সেই সাব টপিকগুলো কিন্তু আজকে একটুখানি লিখে রেখেছি। সেটা হলো ওয়াই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ইম্পর্টেন্ট। মানে আজকে আমরা যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়তে যাচ্ছি, বৃদ্ধি এবং বিকাশ, এটা কেন পড়বো, কি এর ইম্পর্টেন্ট, শিক্ষাগত তাৎপর্য কি। তারপর হচ্ছে হোয়াট ইজ গ্রোথ, মানে বৃদ্ধি কি, ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ, মানে বৃদ্ধির কি কি বৈশিষ্ট্য আছে। তারপর হোয়াট ইজ ডেভেলপমেন্ট, মানে বিকাশ কাকে বলে, বিকাশের কি কি বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। দেন ডিরেকশনস অফ ডেভেলপমেন্ট, মানে কোন কোন দিকে কি কি নীতিতে বিকাশ হচ্ছে। তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের ঠিক কোন কোন দিক আছে যেগুলো আমরা জানবো, মানে কোন কোন বিষয়ে ডেভেলপমেন্ট হয় সেটা বুঝবো। অ্যান্ড দেন স্টেজেস অফ ডেভেলপমেন্ট, এবং সেটা নিয়ে একটুখানি ইলাবোরেট ভাবে আলোচনা করবো। এই হচ্ছে আজকে আমাদের টপিক এবং তার সাব টপিক। প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো why growth and development is important। তো growth and development এই যে চ্যাপ্টারটা আমরা পড়ি, কম বেশি এই টার্মগুলোর সাথে কিন্তু আমরা প্রত্যেকে পরিচিত, বাংলায় বলুন বা ইংরেজিতেই বলুন। কিন্তু আমরা একটা জিনিস কখনো ভেবে দেখেছি কি, যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা পড়ছি ঠিকই, কিন্তু কেন পড়ছি? এই কেনর উত্তরটাই কিন্তু আজকে আপনাদের দেবো। কি না, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা শিশুর বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে যদি একজন পিতা বা মাতা বা একজনের শিক্ষকের বা আপকামিং শিক্ষক আমরা যারা আছি, আমাদের যদি এই বিষয়ে জ্ঞান না থাকে, তাহলে একটি শিশুর যে সর্বাঙ্গীন বিকাশ, সে বর্তমানে কোন স্টেজে আছে, সেই অনুযায়ী তার চাহিদা কি আছে, কি তার লার্নিং আউটকাম আমি যার কাছ থেকে আশা করতে পারি, এই বিষয়গুলো যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে এগুলো আমি করতে পারবো না। আর যদি আমাদের সম্যক ধারণা বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে থাকে, তাহলে শিখনকে আমরা ত্বরান্বিত করতে পারবো, শিখনকে সঞ্চালিত করতে পারবো। শিখনকে ত্বরান্বিত করা, শিখন কথার অর্থ কি? শিখন হলো একজন শিশু বা ব্যক্তি সর্বাঙ্গীন বিকাশ, বা সর্বোপরি যদি বড়ভাবে বলা হয় তাহলে সমাজের সর্বাঙ্গীন বিকাশ, সার্বিক বিকাশই হলো শিখন। তাহলে সার্বিক বিকাশে আমি তখনই একটি শিশুকে সাহায্য করতে পারবো যখন আমি তার সম্পর্কে সর্বাঙ্গীন জ্ঞানটা রাখবো, এবং শিখনটা তখনই সঞ্চালিত হবে। অর্থাৎ আমি যেটা পড়বো সেটা বাস্তব জীবনে তখনই আমি অ্যাপ্লাই করতে পারবো যখন সেটা অ্যাপ্লাই করার মতো আমার বয়স হবে, অ্যাপ্লাই করার মতো আমার ম্যাচুরিটি আসবে, ইত্যাদিগুলো। তাই আমাদের যদি এই বিষয়টা সম্পর্কে জ্ঞান থাকে, তবেই আমরা না একটা শিশুকে বুঝতে পারবো, বা এই টপিকটাকে আমরা বুঝতে পারবো, তাকে আমরা ঠিকভাবে পড়াতে পারবো, তাদের চাহিদাগুলো আমরা পূরণ করতে পারবো। এই জন্যই কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আজকের দিনে পড়া। তো শুধু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কিভাবে পড়বো না, আজকে প্রথম যেটা আলোচনা করবো সেটা হলো গ্রোথ কি, গ্রোথ কাকে বলে। একটি মানুষের বা একটি শিশুর দেহের বা শরীরের বা দেহকাণ্ড, দেহের আকার, আকৃতি, উচ্চতা, আয়তন, এই যে জিনিসগুলো বৃদ্ধি পায়, যেটা সর্বাঙ্গীন রূপে যদি আমি বলি তাহলে বলবো শারীরিক যে সমস্ত অ্যাসপেক্ট গুলো একটি মানুষের থাকে, তার মধ্যে আকার পড়ে, আকৃতি পড়ে, উচ্চতা পড়ে, আয়তন পড়ে, এই সমস্ত দিকে যে বৃদ্ধি হয়, এই সমস্ত দিকে যে একটা শিশু বড় হচ্ছে, এটাকেই বলে কি বৃদ্ধি। এটাই হলো বৃদ্ধি। অর্থাৎ আমাদের দৈহিকভাবে বাড়া যেটাকেই কিন্তু আমরা বৃদ্ধি বলবো। সেখানে ইন্টারনাল অর্গান, এক্সটার্নাল অর্গান যা আমরা দেখতে পাই, যা শরীরের ভিতরে আছে, সমস্ত কিছু তার মধ্যে নির্ভর করে। তো এখান থেকে আমি পরবর্তী টপিকে চলে যাব, সেটা হলো তাহলে বৃদ্ধির কি কি বৈশিষ্ট্য আছে, আমরা কিভাবে বৃদ্ধিকে বুঝবো। বৃদ্ধির বৈশিষ্ট্য বলতে এক নম্বর যদি আমি বলি তাহলে দৈহিক পরিবর্তন। দৈহিক পরিবর্তন একটা বৃদ্ধির বিশাল বড় অংশ, বা এটাই অ্যাকচুয়ালি বৃদ্ধি। সুতরাং শুধু যদি দৈহিক পরিবর্তনটাই বৃদ্ধি হয়, তাহলে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো তার মানে বৃদ্ধি কিন্তু সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয়, সংকীর্ণ বা ন্যারো কনসেপ্ট। এর বিস্তার বেশি দূর না, এটা শরীরে শারীরিক ভাবে তৈরি, দৈহিকের মধ্যেই তৈরি, এবং দৈহিকতেই কিন্তু শেষ হচ্ছে এই বৃদ্ধি। এরপর যদি আমি 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স বলি, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জ। কোয়ান্টিটেটিভ বা পরিমাণযোগ্য বা পরিমাপযোগ্য যদি আমি লিখি, পরিমাপযোগ্য, অর্থাৎ এটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। একটি মানুষের হাইট বাড়ছে, কিসে বাড়ছে? ফুটে বাড়ছে, সেন্টিমিটারে বাড়ছে, মিটারে বাড়ছে,
এই যে বাড়াটাকে আমরা মেজার করতে পারছি, এটাই কিন্তু বৃদ্ধির একটি অন্যতম বৈশিষ্ট্য, যেটাকে আমি 4 নম্বরে এখানে ছোট করে লিখে দিতে পারি। সেটা হলো মেজারেবল, মানে মাপা যাচ্ছে, কোয়ান্টিটেটিভ অ্যান্ড দেন মেজারেবল ডেফিনেটলি। এবং আর একটা ইম্পর্টেন্ট বিষয় কি, বৃদ্ধি কোথায় শুরু হয়? মাতৃগর্ভে যখন ভ্রূণ আকারে থাকে তখন একটি ব্যক্তির বৃদ্ধি কিন্তু শুরু হয়। ভ্রূণ আকার থেকে কোথায় চলে? নির্দিষ্ট সময় পর্যন্ত চলে, নির্দিষ্ট সময় পর্যন্ত চলে, এটা কিন্তু আমৃত্যু চলে না। অর্থাৎ এই জায়গায় শুরু হলো, এই জায়গায় গিয়ে কিন্তু স্টপ হয়ে যাবে। কখনোই বৃদ্ধি যদি সবসময় হতো তাহলে একটা 60 বছর বয়সের লোকের তো হাইট মোটামুটি তাল গাছের মতো হতে পারতো, কিন্তু সেটা হয় কি? হয় না। অর্থাৎ বৃদ্ধি একটা সময় গিয়ে থেমে যায়। এবার কোন সময় গিয়ে থেমে যায় সেটা যদি আমি 6 নম্বর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে রাখি, খুব সহজে ছোট ছোট করে ভাঙছি যেহেতু, সেটা হচ্ছে পরিণমন পর্যন্ত হয়। পরিণমন, পরিণমনের ইংরেজি কি? পরিণমনকে ইংরেজিতে বলে ম্যাচুরেশন। নির্দিষ্ট সময় পর্যন্ত হয়, কি সেই নির্দিষ্ট সময়? পরিণমন পর্যন্ত। এই যে পরিণমন, আমরা বইয়ের ভাষা অনেক কিছু শক্তপোক্ত দেখে থাকি, তবু আমি একটু সহজে ধারণা দেওয়ার চেষ্টা করি। পরিণমন বা ম্যাচুরেশন হলো, পরিণমন বা ম্যাচুরেশন অব্দি কেন যায়, বৃদ্ধিটা ওখানে গিয়ে কেন স্টপ হয়? কারণ একটি শিশু যখন জন্ম নেয়, ওর যে দৈহিকভাবে বেড়ে চলেছে, তার কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে পরিণমনে গিয়ে থামা। পরিণমনটা তাহলে কি না, ধরুন আমাদের যে হৃদয়, যে হার্ট, যখন একটি শিশু জন্ম নেয় সেই হার্টটা কিন্তু খুব ছোট থাকে, ধরে নিন তার 50 গ্রাম ওজন। কিন্তু একটি পূর্ণাঙ্গ বয়স্ক মানুষের হার্টের ওজন কত? 200 গ্রাম, 250 গ্রাম হতে পারে। তাহলে যে 200 গ্রাম 250 গ্রাম অব্দি গিয়ে হার্টের ওজনটা তো থেমে যায়। কখনোই সেটা বয়সের সাথে সাথে 200 থেকে 250, 250 থেকে 300, 300 থেকে 350 যায় না। যেটা তার প্রয়োজনীয় ওজনে গিয়ে পৌঁছানো দরকার, প্রয়োজনীয় আকৃতি নেওয়া দরকার, ডেভেলপিং স্টেজ থেকে ডেভেলপ স্টেজ অব্দি যেতে গেলে যে রাস্তাটা যেতে হয় সেটাই হচ্ছে বৃদ্ধি। আর গিয়ে যেখানে থেমে যায় সেটাই হচ্ছে পরিণমন, বা সেটাকেই বলছি আমরা ম্যাচুরেশন। মানে ধরুন আমার হাইট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি বলি 5'3", তো আজকের দিনে দাঁড়িয়ে, আমি যখন জন্মেছি তখন তো আমি একদম ছোট ছিলাম, তখন তো আমার এত হাইট ছিল না। তাহলে আমার যে হাইটটা বাড়ছিল, হাত পা বড় হচ্ছিল হতে হতে আজকে 5'3" গিয়ে আমি থেমে গেছি। এটাই হচ্ছে আমার হাইটের পরিণমন অবস্থা। পরিণমন হয়ে আমার হাইট আজকে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। যদি আপনি যে কোনো ব্যক্তির একটা উদাহরণ দিয়ে আমি যদি বলি যে আমরা ছোটবেলায় কতটুকু খেতে পারতাম, একদম সামান্য, যত সামান্য খেতে পারতাম, ধীরে ধীরে খাবারের পরিমাণটা বেড়েছে। খাবারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? যাচ্ছে তো আমাদের লিভারের মধ্যে। তার মানে প্রথমের দিকে আমাদের লিভারের ক্যাপাসিটি খুবই অল্প খাবার নেওয়ার মতো ছিল, কিন্তু একটি পূর্ণাঙ্গ বয়স্ক, পূর্ণাঙ্গ মানে ধরুন 18 বছর 20 বছরের ছেলে বা মেয়ের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে তারা খাবার খেতে পারে, 1 থালা খাবার খেতে পারে, 1 প্লেট বিরিয়ানি খেতে পারে। এই যে তারা এতটা খাবার খেতে পারছে, তাহলে তাদের লিভারের ক্যাপাসিটিটা নিশ্চয়ই বেড়েছে। এই যে বেড়ে গিয়ে তারা এতটা খেতে পারছে, এটাই, এই স্টেজটাকেই বলছে কিন্তু পরিণমন। আর এই পরিণমনটা মেয়েদের ক্ষেত্রে, অর্থাৎ বালিকাদের ক্ষেত্রে পরিণমন আসে মিনিমাম 18 বছর বয়সে, আর বালকদের ক্ষেত্রে, বয়সদের ক্ষেত্রে পরিণমন আসে মিনিমাম 20 থেকে 21 বছর বয়সে। এটা কিন্তু ম্যান টু ম্যান ডিপেন্ড করে। অনেকের 17 বছরের পরিণমন আসতে পারে, অনেকের আবার 20 বছরেও আসে না। এটা কিভাবে বুঝবো? যার জন্যই কিন্তু দেখবেন আমাদের কনস্টিটিউশনে লিগাল এজ অফ ম্যারেজ মেয়েদের ক্ষেত্রে 18, ছেলেদের ক্ষেত্রে 21। এই জন্যই, কারণ তারা শারীরিক ভাবে কিন্তু ম্যাচিওর এই বয়সের পর গিয়েই হয়। এবার যদি মেয়েদের বলেন, তাহলে রিপ্রোডাক্টিভ যে অর্গানস গুলো থাকে, সেই অর্গানগুলো যেটা একটা বাচ্চাকে ক্যারি করতে পারবে, তারও তো একটা ম্যাচুরিটির প্রয়োজন আছে। যদি ইম্যাচিওর হয়, যদি আন্ডার ডেভেলপড হয় একটা মায়ের ওভাম, একটা মায়ের ইউটেরাস, তাহলে সে বাচ্চাটাকে কিভাবে ক্যারি করবে? তাহলে সেক্ষেত্রে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি, জীবন সংসারের ব্যাপার থাকে। সেই জন্য কিন্তু লিগালি একটা মানুষের বয়স রেখেছে 18 বছর মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু 21 বছর। তাই পরিণমনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বৃদ্ধি কোথায় গিয়ে থামে? সেই জন্য পরিণমনে গিয়ে থামে। একবার ম্যাচুরিটি স্টেজ হিট করার পর আর বৃদ্ধির কোনো প্রয়োজন হয় না। যদি প্রয়োজন থাকতো তাহলে আমরা আজকে যে বয়সে, যেই বয়সে থাকুন, আমাদের এখনো হাইট বাড়তো, এখনো ওয়েট বাড়তো, আমরা এখনো ডায়ে বায়ে সব দিকে বাড়তাম, কিন্তু আমরা বাড়ছি কি? কিন্তু আমরা থেমে গেছি। কিন্তু একটা বাচ্চা ছেলে, সে কিন্তু র্যাপিডলি বেড়ে চলেছে। ওকে, তো পরবর্তী যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো হোয়াট ইজ ডেভেলপমেন্ট। তো হোয়াট ইজ ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিকাশ কি? বিকাশ হলো আকার আকৃতিগত পরিবর্তন। আকৃতিগত পরিবর্তন অবশ্যই। কেন আকৃতিগত পরিবর্তনকে আমি এর মধ্যে রাখছি? আমি আগেই বলেছিলাম বৃদ্ধি সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়। তাহলে এটাকে যদি আমি বিকাশ বলি, তাহলে বৃদ্ধি এর মধ্যে খুব একটা ছোট পার্ট, আর এই বড় পার্টটা কি? এটা কিন্তু ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের একটি অংশ বৃদ্ধি। তাহলে ডেভেলপমেন্টের মধ্যে যদি বৃদ্ধি পড়ে, তাহলে এর ডেফিনেশনে বা এটা কাকে বলে বুঝতে গেলে আমাদের বৃদ্ধিটাকেও জানতে হবে। তাই আকৃতিগত পরিবর্তন তো অবশ্যই, তার সাথে সাথে কার্য সম্পাদন করার যে ক্ষমতা, কার্য সম্পাদন ক্ষমতার
উন্নতি, এই দুটো যখন একত্রিত হবে তখনই গিয়ে কি দাঁড়াবে, বিকাশ তখনই সম্পূর্ণ হবে। অর্থাৎ এই যে বৃদ্ধি দাঁড়াচ্ছে গিয়ে কোথায়, ম্যাচুরিটিতে গিয়ে পৌঁছাচ্ছে। ম্যাচুরিটিতে গিয়ে যখন একটা মানুষ পৌঁছালো তখন কিন্তু তার যে কোনো কাজকে সম্পাদন করার ক্ষমতা যতটা হওয়ার কথা ততটা তার বৃদ্ধি পেলো, বা ধীরে ধীরে সে প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে আরো উন্নততর করে তুললো। ঠিক যেরকম ধরুন আমি যখন ছোট ছিলাম, যখন আমাকে আমার বাবা মা পেন ধরিয়েছে, তখন আমি কি করেছি, সম্পূর্ণ হাত দিয়ে তাকে গ্র্যাব করার চেষ্টা করেছি। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমার এই দুটো বা তিনটে আঙুলি যথেষ্ট একটা বোর্ডেতে সুসজ্জিতভাবে লেখার জন্য। এই যে আমি কর্মটা সম্পাদন করতে শিখেছি, যখন আমি অ ক খ শিখেছি তখন আমি জাস্ট স্ক্রিবলিং করে গেছি, পাতার পর পাতা নষ্ট করে গেছি, হাতের ওপরে কোনো কন্ট্রোল ছিল না। এই যে হাতের ক্ষুদ্র মাংসপেশিগুলোর উপরেও আজকে আমার কন্ট্রোল এসেছে, দ্যাট ইজ অনলি বিকাশ। এটাকেই বলে বিকাশ। ওকে, তাই এর মধ্যে যেহেতু বৃদ্ধি লুকিয়ে, তাই বৃদ্ধিকে আমরা বাদ দিয়ে ভাবনা চিন্তা করব না। অনেক ক্ষেত্রে, অনেক বিকাশের ক্ষেত্রে বৃদ্ধি সম্পূর্ণরূপে না হলেও বা বৃদ্ধি হ্যাম্পার্ড হলেও বিকাশ কিন্তু হয়, বাট সব ক্ষেত্রে সব সময় নয়। কেন না, একটি শিশুর সে যদি তার হাত পা সঠিকভাবে বাড়ে, তার উচ্চতা সঠিকভাবে বাড়ে, মানে দৈহিকভাবে যদি সর্বাঙ্গীনভাবে তার বিকাশ ভালো, বৃদ্ধিটা ভালো হয়, তাহলে তার বিকাশটা ডেফিনেটলি ভালো হবে। তাই দুটোকে আমরা আলাদা করে দেখবো না, একসাথে দেখবো মাঝ অবস্থায়। তো বিকাশের কি কি বৈশিষ্ট্য? প্রথমত হলো বিকাশ একটি বিশাল অর্থে ব্যবহৃত হয়, বিশাল অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টই এর সাথে যুক্ত। 2 নম্বর যদি বলি, বিকাশও কিন্তু ভ্রূণ থেকেই শুরু হয়, কিন্তু চলে কোথা অবধি, আমৃত্যু অবধি। যতদিন বাঁচবো ততদিন চলবে, যেটাকে একটা খুব সহজ টার্মে আমরা বলি উম টু টুম, মানে একদম মাতৃগর্ভ থেকে মৃত্যু শয্যা পর্যন্ত কিন্তু একটা মানুষের বিকাশ চলতে পারে। তাই বলে কি সবসময় সমহারে চলে, সারা জীবনব্যাপী চলে, এটা তো ঠিকই। এটাকে আমরা বলতে পারি সারা জীবনব্যাপী একটা প্রক্রিয়া, সারা জীবনব্যাপী প্রক্রিয়া। কিন্তু সমহারে চলে কি না, বিকাশ কিন্তু সবসময় সমহারে চলে না। কখনো একটা অ্যাসপেক্টের বৃদ্ধি হচ্ছে তো কখনো আর একটা অ্যাসপেক্টের বিকাশ হচ্ছে, এইভাবে কিন্তু চলে, সমহারে চলে না, কখনোই এটা সমহারে চলতে পারে না। তাহলে দৈহিক বিকাশ যদি, দৈহিকভাবে বৃদ্ধি যদি বিকাশের অঙ্গ হতো, তাহলে আমরা এখনো বাড়তে থাকতাম, তাই না? বা মানুষের ব্রেনেরও একটা ক্যাপাসিটি আছে, মানুষের লিভারেরও একটা ক্যাপাসিটি আছে। তাহলে আমি যদি বাড়তেই থাকি তাহলে এই ক্যাপাসিটি একদিন ইনক্রিজ করতে করতে তো আমরা দৈত্য হয়ে যাব। দ্যাট ইজ কোনো প্রবলেম, সেটা তো কোনো পয়েন্ট নেই, ইললজিক্যাল ব্যাপার। ওকে, তো সবসময় কিন্তু সমহারে চলে না। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, বিকাশ সবসময় সামগ্রিক থেকে বিকাশ বিশেষের দিকে যায়, সামগ্রিক থেকে বিশেষ, যেটাকে ইংরেজিতে বলে জেনারেল টু স্পেসিফিক। স্পেসিফিক বিকাশ সবসময় জেনারেল টু স্পেসিফিক যায়। জেনারেল মানে কি, একটা সম্পূর্ণ দেহকাণ্ড, আর স্পেসিফিক মানে ধরে নিন আমার হাতের আঙুল। আজকের দিনে দাঁড়িয়ে আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, তাকে আপনি যদি কোনো একটা খেলনা দেখান, কোনো বেলুন দেখান, কোনো একটা কিছু দেখান যেটা তার দৃষ্টিকে আকর্ষণ করবে, তার ভালো লাগে, সেই জিনিসটা নিতে যখন সে এগিয়ে যাবে না, সে তার সমস্ত দেহটা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু সেটাই সে যখন বড় হতে থাকবে তখন সে শুধু হাতটা কাজে লাগাবে। ওকে, তারপর সে কি করবে, নিজের আঙুলগুলোকে কাজে লাগাবে, 5টা আঙুলকে কাজে লাগাবে। তারপর একটা সময় আসবে যখন সে শুধু 5টা আঙুলকেও কাজে লাগাবে না, সে 1 থেকে 2টো আঙুলকে কাজে লাগিয়ে কিন্তু যে কোনো একটা জিনিসকে ধরতে পারবে। এই যে সমগ্র শরীরটাকে কাজে লাগানোর পর শরীরের একটা বিশেষ অঙ্গকে চালিত করে সে একটা কাজকে সম্পন্ন করে ফেললো, এটাই হচ্ছে বিকাশের একটা নীতি। বা এখানেই আমরা বুঝতে পারি কি বিকাশ সবসময় সামগ্রিক থেকে বিশেষের দিকে যায়। এখানে বলছে বিকাশ হচ্ছে কোয়ান্টিটেটিভ প্লাস কোয়ালিটেটিভ। অর্থাৎ কোয়ান্টিটেটিভ মানে পরিমাপযোগ্য তো বটেই, এর পাশাপাশি গুণগত পরিবর্তন। গুণগত, আগে আমি কোয়ান্টিটেটিভ বলেছি কিনা পরিমাণগত বা পরিমাপগত পরিবর্তন, তো কোয়ালিটেটিভ মানে হচ্ছে গুণগত পরিবর্তন। অর্থাৎ একটা কাজকে যে আমরা সম্পন্ন করতে পারছি, এটা একটা কোয়ালিটি ডেভেলপ হলো, একটা গুণ আমাদের মধ্যে আসলো। প্রথমে আমরা একটা যখন সাইকেল চালাতে শিখেছিলাম, তখন সাইকেলটাকে কোনো ক্রমে আমরা ব্যালেন্স করতে পারতাম না, বাবাকে মাকে দরকার হতো, কেউ না কেউ ধরে থাকবে তবে আমাদের হবে। কিন্তু ধীরে ধীরে 1 দিন 2 দিন করতে করতে সাইকেলে হাফ প্যাডেল করতে করতে আমরা ফুল প্যাডেল শিখে গেলাম, কাউকে চাপাতে শিখে গেলাম। তাহলে কি সাইকেল চালানোর যে ক্রিয়া, এই ক্রিয়াটা সম্পাদন করার ক্ষমতা ক্রমশ আমাদের মধ্যে বৃদ্ধি হতে শুরু করলো। এটাই বলছে গুণগত পরিবর্তন। ওকে, তো এরপর হচ্ছে কি 6 নম্বর বৈশিষ্ট্য যদি আমি বলি, আমি ওপরটা মুছে দিচ্ছি।
বিকাশ হচ্ছে স্পাইরাল গতিতে চলে। 6 নম্বর হচ্ছে বিকাশ হচ্ছে স্পাইরাল। বিকাশ স্পাইরাল, নট লিনিয়ার। লিনিয়ার মানে কি লাইন, অর্থাৎ এইভাবে চলে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে সরল রেখায় চলছে। কিন্তু বিকাশ তা নয়, লিনিয়ার নয়। বিকাশ কখনোই লিনিয়ার নয়, বিকাশ কিন্তু সবসময় স্পাইরাল। কিরকম এই স্পাইরালটা? ঘূর্ণন গতিতে কিভাবে চলছে বা সর্পিল গতিতে কিভাবে চলছে? ধরুন বিকাশ এই জায়গায় আছে, এই জায়গা থেকে একটা মানুষ জন্ম নিল, চলতে শুরু করলো, চলতে শুরু করলো, চলতে শুরু করলো, চলতে শুরু করলো, এইভাবে তার মৃত্যু, তার যে চলা, এটা কি বলে? স্পাইরাল। কিরকম? দেখুন, একবার এটা কিন্তু একটা শিশু জন্ম নিল, তার দৈহিক বিকাশ হচ্ছে। দৈহিক বিকাশের দুটো দিক, একটা হচ্ছে উচ্চতায় বাড়া আর একটা হচ্ছে সাইডে বাড়া, অর্থাৎ তার ওজনেও বাড়ছে, সে উচ্চতাতেও বাড়ছে, আকারেও বাড়ছে। তো ধরুন সে প্রথমে আকারে বাড়তে শুরু করলো কোথায়? না উচ্চতার দিকে। এইটা সে বাড়ছে উচ্চতার দিকে, কিন্তু এইখানে যে একটা গ্যাপ নিচ্ছে, এই যে একটা ছোট্ট মতো গ্যাপ, এটা হচ্ছে তার আকারে বাড়ছে, সে চওড়া হচ্ছে, তার বডিটা মাসেলে বাড়ছে। আবার সে কিছুদিন কি হলো? উচ্চতায় বাড়লো, উচ্চতায় বাড়ার পর আবার সে কিছুদিন এইভাবে আকারে সাইডে বাড়তে শুরু করলো। আবার সে কিছুদিন কি হলো? ওপরের দিকে বাড়তে শুরু করলো উচ্চতায়। আবার সে কিছুদিন এই পয়েন্টে যখন পৌঁছালো, এই পয়েন্টে পৌঁছে আবার সে সাইডে বাড়তে শুরু করলো। অর্থাৎ এই যে ওপরে বাড়ছে আর সাইডে বাড়ছে, উচ্চতায় বাড়ছে আর মাসেলে বাড়ছে, এই দুটো বাড়া কিন্তু একে অপরের সাথে ব্যালেন্স করে চলতে থাকে। যদি আমরা কন্টিনিউয়াসলি শুধু লম্বা হতে থাকি, সাইডে আমরা না বাড়ি, তাহলে তো হাওয়া দিলে আমরা উড়ে পড়ে যাবো। আবার যদি শুধু আমরা সাইডে বাড়তে থাকি আর উচ্চতা আমাদের না বাড়ে, তাহলে আমরা বামন প্রজাতির প্রাণী হয়ে যাবো, যেটা একদমই কাম্য নয় একদম সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে। তো এই যে ধারণা সর্পিল গতি, আশা করি বোঝাতে পেরেছি। এবং এর সাথে আরো একটা উদাহরণ যদি আমি স্পাইরাল কিভাবে হচ্ছে বোঝাই, আমরা যখন জন্মাই আমাদের মুখে দাঁত থাকে না, ধীরে ধীরে 6 মাস 7 মাসের পর আমাদের দাঁত গজাতে শুরু করে, 4-5 বছর অবধি সমস্ত দাঁত গজিয়ে যায়, আবার 4-5 বছরের পর আমাদের দুধে দাঁতগুলো ভাঙতে শুরু করে, তখন আবার আমাদের নতুন করে দাঁত আসতে শুরু করে। এই যে দাঁত ছিল না, এলো, আবার চলে গেল, আবার এলো, এইটাও কিন্তু একটা স্পাইরাল গতি বলতে পারেন। এবার এই গতিটা কিন্তু সব সময় সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কারণ বিকাশ শুধু যে শারীরিক ভাবে হচ্ছে তা কিন্তু না। আমি এখানে একটা শুধু উদাহরণ শারীরিক ভাবে দিয়েছি। তো এই গেল বিকাশের বৈশিষ্ট্য। এরপর আমি বলবো বিকাশ কি নীতিতে হয়। এই যে সর্পিল ভাবে হলো, এটা বিকাশের একটা বৈশিষ্ট্য। এবার আমি যেটা বলছি সেটা হলো বিকাশের কি কি ধারা আছে বা কোন কোন দিকে বিকাশটা হচ্ছে, তার দুটো ধারা। একটা হচ্ছে সেফালোকিউডাল বা সেফালোকডাল, অনেকে অনেক রকম বলে। 2 হচ্ছে প্রক্সিমোডিস্টাল। তো সেফালোকিউডাল কথাটাকে যদি আমি ভাঙি, সেফালো কথার অর্থ মস্তিষ্ক, আর কডাল কথার অর্থ হলো নিম্নের দিকে বা নিচের দিকে বা পায়ের দিকে, যা খুশি বলতে পারেন। অর্থাৎ হেড টু টু, ওপর থেকে একটা মানুষের যদি এটা দেহ হয়, এটা তার হাত হয় আর এটা তার পা হয়, যাই হোক আপনাদের সুবিধা মতো আপনারা বুঝে নিতে পারেন। তো এটা যদি হেড হয়, তাহলে সেফালোকিউডাল নীতিতে বিকাশটা ঠিক কিভাবে হবে না, প্রথমে মাথা থেকে বিকাশটা নিচের দিকে নামতে থাকবে। বিকাশের অভিমুখটা কি হবে? ওপর থেকে নিচের দিকে, অর্থাৎ হেড টু টো, পায়ের পাতার দিকে। এবার তাহলে কিভাবে বুঝবো না, একটি শিশু যখন জন্মায় আপনারা খেয়াল করে দেখবেন প্রথমে তার কন্ট্রোল কোথায় আসে? তার ঘাড়ের মাসেলের উপরে তার কন্ট্রোল আসে। ঘাড়ের মাসেল থেকে তাদের কন্ট্রোল কোথায় আসে? তাদের পেটের বুকের মাসেলের উপরে তাদের কন্ট্রোল আসতে শুরু করে। পেটের বুকের মাসেলের উপরে যখন কন্ট্রোল আসতে থাকে, তারপর তাদের কন্ট্রোল আসে লোয়ার অ্যাবডোমেনের যে মাসেল, পাশাপাশি থাইয়ের মাসেলের উপরে, তারপর আসে তাদের পায়ের মাসেলের উপরে, তারপর সর্বশেষে তাদের আঙুল, হাতের আঙুল, সরি পায়ের আঙুলের দিকে তাদের বিকাশের গতিটা কিন্তু ধীরে 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 যাচ্ছে। তাহলে কন্ট্রোল প্রথম আসছে ঘাড়ে, তারা ঘাড় সোজা করতে শিখছে, তারা তাদের বুকের মাসেল, পেটের মাসেল কি ইউজ করতে শিখছে, তারপর তাদের পায়ের মাসেল কি ইউজ করতে শিখছে, বড় মাসেল গুলো, ধীরে ধীরে তারা সূক্ষ্মাতি সূক্ষ্ম যে মাসেল গুলো হয় সেগুলোর উপরে কন্ট্রোল আনতে শিখছে। এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সেফালোকিউটাল মোড অফ ডেভেলপমেন্ট, যেখানে একটি শিশু প্রথমে গোটা দেহকাণ্ড দিয়ে ঝাঁপিয়ে পড়ছিল, তারপর সে যখন ফুটবলটা পেলো, তখন ফুটবলের মধ্যে কি হলো না, তারা তাদের সূক্ষ্ম মাসেলগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন স্কিলকে ডেভেলপ করতে শুরু করলো। ওকে, তো এরপর হচ্ছে প্রক্সিমোডিস্টাল। প্রক্সিমো কথার অর্থ হলো সেন্টার,
আর ডিস্টাল কথার অর্থ হলো ফার বা অ্যাওয়ে, যা খুশি আপনারা বলতে পারেন। ওকে, তো এই কথাগুলো যদি আমরা ভেঙে অর্থটা একবার মনে করে রেখে দিই, তাহলে কিন্তু জীবনে আমাদের এই নীতিগুলো কখনো মাথা থেকে বেরোবে না। সেফালো কিউরাল, সেফালো কথার অর্থ মস্তিষ্ক, কিউরাল কথার অর্থ পায়ের দিকে, প্রক্সিমো সেন্টার, তারপর ডিস্টাল কথার অর্থ ফার, অর্থাৎ সেন্টার থেকে দূরের দিকে। এই কনসেপ্টগুলো কিন্তু কখনো আমাদের আর ভুল হবে না। আর জোর করে এগুলো বাংলা কখনোই চেষ্টা করবেন না, তাতে আমাদের মধ্যে একটা কি বলবো কনফিউশন তৈরি হবে জোর করে বাংলা করতে চাইলে। ওকে, তো প্রক্সিমো ডিস্টাল কিভাবে ডেভেলপমেন্ট হবে? প্রথমে একটি মানুষের বা একটি শিশুর তার শীত দাঁড়ার উপরে কন্ট্রোল আসতে শুরু করবে, যেটা আমাদের সুষুম্না কাণ্ড। শীত দাঁড়াই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শরীরের সমস্ত কিছু হাত পায়ের মুভমেন্ট গুলোকে কন্ট্রোল করে, কারণ শীত দাঁড়া থেকে বিভিন্ন যে নার্ভ সিস্টেম আছে সেগুলোই আমাদের মাসেলের মধ্যে দিয়ে গিয়ে আমাদের সবকিছুকে কন্ট্রোল করছে। তো শীত দাঁড়া থেকে কোথায় যাচ্ছে? প্রথমে কন্ট্রোলটা হাতের এই পোর্শনের উপরে আসছে, ধীরে ধীরে বাহুর দিকে যাচ্ছে, এবং তারপর কোথায় না হাতের আঙুলের উপরে আমাদের কন্ট্রোল আসতে শুরু করছে। অর্থাৎ এই যদি সেন্টার হয়, সেন্টার থেকে পেরিফেরির দিকে বা পরিধির দিকে আমাদের কন্ট্রোল আসছে, যেটাকে আমরা বলি সেন্টার টু পেরিফেরি। তাহলে এখানে বিকাশের অভিমুখটা কি? সেন্টার থেকে পেরিফেরির দিকে। ঠিক এরকমই একইভাবে যদি এদিকে আমি দেখি, তাহলে এদিকেও সেন্টার টু পেরিফেরি, এদিকে ডেভেলপমেন্টটা হচ্ছে। এটাকেই বলছে বিকাশের দুটো নীতি। ঠিক এই দুটো নীতিতেই কিন্তু আমাদের যে শারীরিক সমস্ত বিকাশ হচ্ছে, সেটা গর্ভকালীন অবস্থাতেই বলুন বা গর্ভজাত হওয়ার পরও আমাদের যে শরীরের বিকাশ, সেটাও কিন্তু আমাদের একইভাবেই হয়। কারণ মায়ের গর্ভে একটি শিশুর প্রথম মাথাটাই কিন্তু বোঝা যায়, তারপর তাদের শীত দাঁড়াটা বোঝা যায়। যখন আমাদের যদি যেটা আমরা আল্ট্রাসাউন্ড ইত্যাদি যদি করা হয়, ছবি টবি করা হয়, সেখানে ওগুলো বোঝা যায়। ওকে, তো এই গেল বিকাশের নীতি। এবার আমি বলবো যে বিকাশ ঠিক কোন কোন দিকে হচ্ছে, যেখানে এই নীতিগুলো অ্যাপ্লিকেবল বা যেখানে আমি যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম সেগুলো অ্যাপ্লিকেবল। কোন কোন সেই দিক যেদিকে বিকাশ হয়? প্রথম হলো ফিজিক্যাল বা শারীরিক। 2 নম্বর হলো কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটাকে বলে বৌদ্ধিক বিকাশ, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর হলো সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ। 4 নম্বর হলো ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশনাল ডেভেলপমেন্ট যদি না হয়, তাহলে কিন্তু একটা মানুষ, তাকে আমরা স্বাভাবিক বলতে পারবো না। ইমোশনাল অর্থাৎ মানসিক বলা যেতে পারে, প্রাক্ষবিক বলা যেতে পারে, যেটা আপনারা ইচ্ছা বিভিন্ন বই বিভিন্ন ভাষা ব্যবহার করা হয়েছে। তো এই যে ইমোশনাল ডেভেলপমেন্ট, আমাদের ইমোশনস এর উপরে কন্ট্রোল আসতে শেখে। প্রথমে কিছুই কন্ট্রোল থাকে না, আউট অফ কন্ট্রোল, কোনো লজিক কাজ করে না, ধীরে ধীরে আসতে শেখে। সোশ্যাল ডেভেলপমেন্ট মানে আমরা যখন জন্মাই তখন আমরা না সোশ্যাল না আনসোশ্যাল কোনোটাই থাকি না, ধীরে ধীরে আমরা সোশ্যালাইজ করতে শুরু করি। তারপর হচ্ছে বৌদ্ধিক বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট, আমাদের কি কি ভাবে হয় তার উপর অনেক তত্ত্ব আছে, সেগুলো আমরা পরবর্তীকালে পড়বো, যেরকম পিয়াজে, যেরকম ভাইগটস্কি, যেরকম কোহলবার্গ ইত্যাদি ইত্যাদি। কোহলবার্গের কি না মোরাল ডেভেলপমেন্ট, যেটা খানিকটা আমরা সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে ফেলতে পারি, খানিকটা ইমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে ফেলতে পারি, এটসেট্রা। এন্ড দেন ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে শরীরের বিকাশ। এবারে ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটাকে বলা হয় মোটর ডেভেলপমেন্ট। বাংলায় কি বলবো? বাংলায় বলবো অঙ্গ সঞ্চালন ক্ষমতা। তার যে বিকাশ, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, এই মোটর ডেভেলপমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোটর ডেভেলপমেন্ট 2 রকমের হয়, সূক্ষ্ম গতিক চলন, স্থূল গতিক চলন, কিন্তু আমি ইংরেজিতে বলবো। একটা হচ্ছে গ্রস মোটর, 2 নম্বর হচ্ছে ফাইন মোটর। গ্রস মোটর কি? ওই যে স্থূল গতিক চলন, অর্থাৎ আমাদের যে শরীর, সেই শরীরে তো বিভিন্ন রকম মাসেল থাকে, ক্ষুদ্র, সূক্ষ্ম এবং বৃহত্তর মাসেল নিয়ে কিন্তু আমাদের শরীর তৈরি। এবার এই গ্রস মোটর মানে হচ্ছে আমাদের শরীরে যে বৃহত্তর মাসেলগুলো আছে, সেই মাসেলগুলোকে কাজে লাগিয়ে যে কাজ আমরা করি, সেটা কি আমরা বলছি গ্রস মোটর ডেভেলপমেন্ট বা স্থূলগতিক চলন। যেমন কোন একজন ক্রিকেটার, যে বোলার, যে বল করছে, সে যখন দূর থেকে, সেটা ফাস্ট বোলার যদিও, একটু দূর থেকে রান আপ নিয়ে এসে ছুটে এসে বলটা ফেলে ব্যাটসম্যানের দিকে, তো ওই যে হাতে বলটা নিয়ে সে একটা তার রান আপটা কমপ্লিট করে ছুটে এলো, এটা হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্টের উদাহরণ। যে কোনো অ্যাথলিট তাদের পুরো বডিকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করে, বিভিন্ন অ্যাথলেটিক্স পারফরমেন্স করে, তার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো গ্রস মোটর ডেভেলপমেন্ট।
আর ফাইন মোটর ডেভেলপমেন্ট তাহলে কি, ওই যে বোলারটা তার রান আপটা কমপ্লিট করে ক্রিজে এসে তার বলটাকে ছুড়লো, ব্যাটসম্যানের দিকে গেল, তার জন্য সে কি ইউজ করলো, তার আঙুলগুলোকে ইউজ করলো। কিভাবে ইউজ করলো, বলের ওপরে তার প্লেসমেন্ট গুলো, তার আঙুলগুলোকে চেঞ্জ করার মাধ্যম দিয়ে সেই বলের গতিতে সে ভেরিয়েশন করলো, বলটা কোয়ালিটিতে সে ভেরিয়েশন করলো। কোনোটা ক্যারাম বল দিতে পারে, কোনোটা ইয়র্কার দিতে পারে, কোনোটা লো ফুল টস দিতে পারে, কোনোটা বাউন্সার দিতে পারে। এই যে কথাগুলো আমরা শুনি, সে কিভাবে করে, সে গোটা শরীরকে কাজে লাগিয়ে করে না, সে তার আঙুলের সূক্ষ্ম মাসেল গুলোকে মুভমেন্টের মাধ্যমে, বলের ওপরে প্লেসমেন্টের মাধ্যম দিয়ে কিন্তু একটা বলের কোয়ালিটিকে, স্পিডকে একজন বোলার কন্ট্রোল করতে পারে। এই যে সে কন্ট্রোলটা করতে পারছে, এটা কিসের উদাহরণ, এটা ফাইন মোটর স্কিলের উদাহরণ। সূক্ষ্ম গতিক যে মাসেল গুলো হয়, সঞ্চালন শক্তি, তার উদাহরণ। এটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে জীবনে অ্যাপ্লাই করতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে। একজন, আমি যে বোর্ডে লিখছি বা কেউ একজন খুব ভালো ছবি আঁকছে, এগুলো সূক্ষ্ম গতি কৌশলের উদাহরণ, ফাইন মোটর স্কিলের উদাহরণ। আর কেউ ছোটাছুটি করছে, খেলাধুলা করছে, এটা হচ্ছে তার গ্রস মোটর স্কিলের উদাহরণ। ওকে, এই গেল বিকাশ কোন কোন দিকে হয়। এবার আমি বলবো বিকাশের কি কি স্টেজেস অফ ডেভেলপমেন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট। তো স্টেজেস অফ ডেভেলপমেন্টের মধ্যে প্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রিন্যাটাল স্টেজ, অর্থাৎ গর্ভকালীন অবস্থা। একটি শিশু গর্ভে কতদিন থাকে? 10 মাস থাকে, 10 মান্থস। এই যে 10 মাস একটি শিশু মাতৃগর্ভে থাকে, তখনও কিন্তু তার শরীরের বিকাশটা শুরু হয়ে যায়। তাই কিন্তু এটা একটুখানি ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমাদের একবারটি অ্যাজ এ ইনফরমেশন আমাদের জেনে রাখা যে এটা একটা স্টেজের মধ্যে একটা এক্সিস্ট করে, প্রিন্যাটাল বলে। ওকে, 2 নম্বর হচ্ছে ইনফ্যান্সি, বা যেটাকে বলে শৈশব। শৈশবকাল হচ্ছে জন্ম থেকে 2 বছর পর্যন্ত যে সময়টা, সেটাকে আমরা বলি শৈশবকাল। এই শৈশবকালে শারীরিক বিকাশ, অর্থাৎ পি যদি আমি বলি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তার রেট হচ্ছে হাইয়েস্ট। এই সময় শারীরিক ডেভেলপমেন্ট সব থেকে বেশি র্যাপিড চেঞ্জ হতে থাকে বাচ্চাদের মধ্যে। ওকে, তারপর যদি কগনিটিভ ডেভেলপমেন্ট বলি, হ্যাঁ ব্রেনের বিকাশ ডেফিনেটলি হয়। ওকে, তারপর যদি সোশ্যাল ডেভেলপমেন্টের কথা বলি, না তো সামাজিক না অসামাজিক কোনোটাই থাকে না, সোশ্যালাইজ করতে শেখে। সেই সময় শিশু কাদেরকে চেনে? তার বাবা মাকে চেনে, তার বাইরে কাউকেই তারা চেনে না বা কাউকেই তারা বুঝতে পারে না। ওকে, তারপর ইমোশনাল ডেভেলপমেন্ট, শিশুদের মধ্যে ইমোশন থাকে না এটা না, কিন্তু ইরেশনাল হয়। সেটা কিরকম ইরেশনাল? তাদের মধ্যে কি কাজ করে? তাদের মধ্যে কাজ করে, ইদম কাজ করে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে যে আমার খিদে পেয়েছে, আমাকে এই মুহূর্তে খেতে দিতে হবে। সে যদি সময়ে খেতে পায় তাহলে তার মধ্যে একটা সন্তুষ্টি অনুভূতি আসবে, সে রিল্যাক্স হয়ে যাবে। আর সে যদি সময় খেতে না পায়, সে চিৎকার করবে, গোটা শরীরকে দেহ কাণ্ডকে কাজে লাগিয়ে সে কেঁদে আলা হয়ে যাবে, বাড়ির লোক অস্থির করবে। সে এটা বুঝবে না যে তার মা কোথায় আছে, কেন তাকে খেতে দিতে পারছে না, কি সার্কামস্টেন্সেস, ডাজন্ট ম্যাটার, কারণ তাদের তখন ব্রেনের ডেভেলপমেন্ট সেই হিসাবে হয় না, তারা লজিক্যালি চিন্তা করতে শেখে না। ওকে, তো এই গেল ইনফ্যান্সি, যেটাকে বলে শৈশবকাল। 3 নম্বর স্টেজ যেটাকে বলে চাইল্ডহুড। চাইল্ডহুডকে আবার 2 ভাগে ভাগ করা যায়, আলাদা আলাদা ভাগেও অনেকে পড়ায়, অনেকে একটা ভাগেও পড়ায়। আমি প্রথমে একটা ভাগ লিখি, চাইল্ডহুড, যেটাকে বলে বাল্যকাল। বাল্যকালের 2টো ভাগ, আর্লি চাইল্ডহুড আর লেটার চাইল্ডহুড। পুরোটা আমি লিখলাম না। আর্লি চাইল্ডহুডের বয়স হচ্ছে ধরে নিন 2 to 6 ইয়ার্স, আর লেটার চাইল্ডহুড হচ্ছে 7 to 12 ইয়ার্স। এবার এই বয়সে কি কি ইম্পর্টেন্স থাকে না? আর্লি চাইল্ডহুডে ফিজিক্যাল ডেভেলপমেন্ট হাই থাকে, কগনিটিভ ডেভেলপমেন্ট ব্রেনের প্রায় 90 to 100%, আমি 90%ই বলছি, ব্রেনের ডেভেলপমেন্ট কিন্তু হয়ে যায়। সোশ্যাল ডেভেলপমেন্ট, তারা কিন্তু সামাজিকীকরণ করতে শেখে, এরপর সে পরিবারের লোককে চিনতে শেখে এবং পরিবারের বাইরে পাড়া প্রতিবেশীদেরকে তারা চিনতে শেখে। এই সময়টাকে বলে প্রি গ্যাং এজ, প্রি স্কুল এজ। স্কুল তারা যেতে শেখেনি, এবার শিখবে। এই প্রি গ্যাং এজ, স্কুলে যেতে, প্রি স্কুল এজেতে তারা কিন্তু সোশ্যালাইজ করতে শিখে যায়, শুরু করে দেয়। এরপর ইমোশনাল ডেভেলপমেন্ট, হ্যাঁ তারা এবার র্যাশনালি ভাবতে শেখে যে মা করে চিৎকার করবো ঠিকই, মা যদি ব্যস্ত থাকে তাহলে আমি এখানে অপেক্ষাও করতে পারি। এই যে ডেভেলপমেন্ট তাদের মধ্যে হলো, বা তারা তাৎক্ষণিকভাবে যে রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করলো না, এটা কিন্তু ইমোশনাল ডেভেলপমেন্টের একটা পার্ট। ওকে, এরপর যদি আমি লেটার চাইল্ডহুডের কথা এখানে আসি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট মডারেট, অর্থাৎ থেমে যায় এটা বলা যাবে না, ডেভেলপমেন্ট তো কখনোই থামে না, কিন্তু এটা ধীর গতিতে চলে। অর্থাৎ এই যদি গ্রাফ হয় তাহলে
মানে ইনফ্যান্সি যদি এই জায়গায় থাকে তাহলে আর্লি চাইল্ডহুড এই জায়গায়, এবং আর্লি চাইল্ডহুড থেকে এই জায়গায় যদি আর্লি চাইল্ডহুড হয় তাহলে লেটার চাইল্ডহুড এই জায়গায়, এবং তারপর অ্যাডোলেসেন্স আবার উপরের দিকে ওঠে। এই হচ্ছে মোটামুটি একটা গ্যাপ। এটাকে ইনফ্যান্সি বলতে পারি, এটাকে আর্লি চাইল্ডহুড বলতে পারি, এটাকে লেটার চাইল্ডহুড বলতে পারি, এটাকে অ্যাডোলেসেন্স বলতে পারি। ওকে, এখানটা মুছে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইমোশনাল ডেভেলপমেন্টের কথা ওখানে হচ্ছিল, এটা হচ্ছে ইনফ্যান্সির কথা আমি বলছি। এই একটা জেনারেল গ্রাফ আপনি ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারেন। ওকে, তো সোশ্যাল ডেভেলপমেন্ট ডেফিনেটলি হয়। সোশ্যাল ডেভেলপমেন্ট এই সময় ভীষণভাবে হয়, কারণ এটাই হচ্ছে গ্যাং এজ। গ্যাং এজ কেন না, এই সময় তারা তাদের বন্ধুত্ব পাতাতে শেখে, বন্ধুত্বগুলো স্থায়ী করতে শেখে, এবং বন্ধুদের সাথে এখানে পিয়ার্সদের গুরুত্ব কিন্তু ভীষণ হয়। ভীষণভাবে পিয়ার্সরা কি করছে তাদের অনুযায়ী কিন্তু চলা, বা তাদের সাথে কথা বলা, বা তাদের সাথে একটা কি বলবো লং টার্ম একটা ফ্রেন্ডশিপের জায়গা কিন্তু এখন তৈরি হয়। ইমোশনাল ডেভেলপমেন্ট ডেফিনেটলি হয় এই সময়। তাদের মধ্যে যে ইমোশনস গুলো থাকে, রাগ, দুঃখ, ভয়, অভিমান, সবকিছু ম্যাচিওর একটা জায়গায় যেতে শুরু করে। কগনিটিভ ডেভেলপমেন্ট 100% ব্রেন বিকাশ হয়ে যায়, লজিক্যাল থিঙ্কিং করতে তারা শুরু করে, কংক্রিট জিনিসের উপরে লজিক লাগাতে শুরু করে, ইত্যাদি। এরপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ভাগ, যেটা থেকে প্রশ্ন আসবে সব থেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে, এক আর্লি চাইল্ডহুড থেকে, দুই হচ্ছে অ্যাডোলেসেন্স থেকে। তো আর্লি চাইল্ডহুড আর একটা জিনিস বলে রাখি, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এর জন্য একটা সেন্সিটিভ পিরিয়ড। সেন্সিটিভ কি আর্লি চাইল্ডহুড, এই সময় ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য সেন্সিটিভ, অর্থাৎ একটা ভালো এনভায়রনমেন্ট একটি শিশুর ভালো ভাষার বিকাশে কিন্তু সাহায্য করবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আর একটা যেটা বিষয় এখানে আমি লিখে রেখেছিলাম, সরি, তো শেষ যে ভাগটা সেটা হলো অ্যাডোলেসেন্স। এই অ্যাডোলেসেন্স বা যেটাকে বলা হচ্ছে কৈশোরকাল, এটি কেন এত ইম্পর্টেন্ট, কারণ এটাকেই বলা হয় ঝড় ঝঞ্ঝার কাল। আমরা শুনেছি এই কথাটা, ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়। কেন ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় না, এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশনাল পিরিয়ডটা কিসের মধ্যে, অর্থাৎ একটা থেকে আরেকটাতে পরিবর্তন হচ্ছে। কিসের মধ্যে পরিবর্তন, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে পরিবর্তন। এটা একটা ব্রিজের মতো কাজ করে অ্যাডোলেসেন্স। না ও সেই সময় চাইল্ড থাকে, না ওই সময় অ্যাডাল্ট থাকে, দুটোর মধ্যবর্তীতে জায়গাটা, সেই জায়গাটাতেই কে বিরাজ করে, অ্যাডোলেসেন্সে যে বাচ্চাগুলো থাকে তারা। এবার তারা কত বয়সের বাচ্চা, ওই ধরে নিন 13 to 19 ইয়ার্সের যে বাচ্চারা হয়, যাদেরকে আমরা টিনেজার বলে থাকি, সেই টিনেজার ব্যক্তিরা যারা চাইল্ডও নয় অ্যাডাল্টও নয়, সেই জন্য এটাকে ট্রানজিশনাল পিরিয়ড বলে। আর এই ট্রানজিশনাল পিরিয়ড মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তন হচ্ছে, যেরকম আমরা আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আমরা ধরুন গ্রীষ্ম প্রধান জায়গাতে বসবাস করি, আমরা যদি হঠাৎ করে শীত প্রধান দেশে চলে যাই যেখানে বরফই বরফ, সেখানে গেলে কি আমাদের শরীর রিয়াক্ট করে না? ডেফিনেটলি রিয়াক্ট করে, সর্দি হবে, জ্বর হবে, না জানি কি হবে। আরে সামান্য আমাদের এখানেই যখন শীতকাল পরে গরমের পর, তখন আমাদের কত রকমের সেই সময় ভাইরাল ফিভারস হতে থাকে। তাহলে ট্রানজিশনাল পিরিয়ড, সেটা একটা সিজন থেকে সিজনে ট্রানজিশন হচ্ছে, সেই জন্য এত প্রবলেম। তাহলে একটা মানুষের জীবনের একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায় যখন ট্রানজিট করছে, তাহলে সেখানে তো প্রবলেমস থাকবেই। কি সেই প্রবলেমস গুলো যেগুলো হয় অ্যাডোলেসেন্স একটা ব্যক্তির? প্রথমত হয় হঠাৎ করে তাদের মধ্যে দৈহিক বৃদ্ধি আসে, গ্রোথ স্পার্ট হতে থাকে। গ্রোথ স্পার্টটাকে আপনারা বিস্ফোরণ বলতে পারেন, স্ফুটন বলতে পারেন। হঠাৎ করে মানে বাড়িতে এই একটা বাচ্চা ঘুরে বেড়াচ্ছিল, ছোটবেলা বেশ সুন্দরপাড়া ছোটপাড়া ছিল, হঠাৎ করে কয়েক মাসের মধ্যে যেন অনেক বড় হয়ে গেল, হাইটে যেন আমাদের থেকেও বড় হয়ে গেল। মানে আমার বাড়ির ভাই একটা সময় আমার থেকেও হাইটে ছোট ছিল, এখন আমার থেকেও বেশ খানিকটা লম্বা হয়ে গেছে। হঠাৎ করে কয়েক মাসের মধ্যে এটা পরিবর্তন, এই পরিবর্তনটাকে কিন্তু গ্রোথ স্পার্ট বলে। এরপর হচ্ছে ভীষণভাবে হরমোনাল চেঞ্জেস হয়, হরমোনাল চেঞ্জেস। কারণ এই সময় মানুষের মধ্যে যে রিপ্রোডাক্টিভের হরমোন গুলো হয় ছেলে এবং মেয়েদের, সেগুলো তাদের মধ্যে আসতে শুরু করে। তাদের মধ্যে নারীত্ব পুরুষত্ব আসতে শুরু করে। কিরকম নারীত্ব, মানে তাদের নারী সুলভ যে আচরণ আছে, নারী সুলভ তাদের নিম্নাঙ্গের বিকাশ হয়। ছেলেদের ক্ষেত্রে মানে দাড়ি আসতে শুরু করে, গোঁফ আসতে শুরু করে, তাদের ভয়েস ক্র্যাক করে যায়, তাদের ভয়েসটা ধীরে 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 যখন ফিরে আসে, তখন একটুখানি কিছুদিন আগে অবধি বাচ্চা সুলভ কথা বলতো, কিন্তু ধীরে ধীরে বয়সটা ভাঙার পর একটা গাম্ভীর্য সম্পূর্ণ আওয়াজ তাদের মধ্যে আসে। এগুলোই চেঞ্জেস হয়। এছাড়া কি হয়, তাদের নিম্নাঙ্গের বিকাশ হয়, আমি আগেই বলেছি। এছাড়া তাদের মধ্যে অ্যাংজাইটি কাজ করে। কেন অ্যাংজাইটি কাজ করে না, যেহেতু তারা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে যাচ্ছে, তারা তাদের ফিলিংস গুলোকে ঠিকভাবে এক্সপ্রেস করার কথা খুঁজে পায় না।
তারা বড়দের সাথে বা বাবা মার সাথে সেই জিনিসগুলোকে কমিউনিকেট করতে অসমর্থ হয়। তারা মনে করে আমি যে বলবো আমাকে ভুল বুঝবে, আমি যে বলবো আমাকে হয়তো অন্য কিছু মিনিং করবে। এই চিন্তাতে তারা নিজেদের ফিলিংস গুলোকে যেহেতু বলতে পারে না, তাই তাদের মধ্যে অ্যাংজাইটি কাজ করে। এই সময় বাবাকে বা মাকে তাদের বন্ধু হতে হবে, তাদের সহমর্মী হতে হবে, তাহলে কিন্তু এই অ্যাংজাইটি থেকে তাদেরকে বার করা যাবে। ওকে, এছাড়া অ্যাংজাইটি থাকে যেরকম, তার পাশাপাশি পিয়ার্সদের গুরুত্ব বেড়ে যায়। পিয়ার্স, ইম্পর্টেন্স অফ পিয়ার্স। পিয়ার্স মানে হচ্ছে বন্ধু বান্ধব, স্থানীয় ব্যক্তিরা, তাদের অ্যাপ্রুভালই অ্যাকচুয়ালি তার সমস্ত কিছু চলে। তারা যা খায় আমি সেটা খাবো, তারা যেমন পোশাক পরে আমি তেমন পরবো, তারা যেমন চুল কাটে আমি তেমন পরবো, তারা যে মাস্টারমশাইয়ের কাছে পড়তে যায় আমি তার কাছেই যাবো, সে যেমন ব্যাগ ইউজ করে আমি সেটাই ইউজ করবো। এই যে তাদের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল পাওয়া, কারণ তারা মনে করে আমার প্রবলেম তো বাড়ির লোককে বোঝে না, একমাত্র আমার বন্ধুরাই বোঝে, তাই এরা যেটা বলবে সেটাই করবো। তাই পিয়ার্সরা এই সময় মানে সব থেকে বড় মাধ্যম হয়ে যায় সোশ্যালাইজেশনের, যেখানে ফ্যামিলি ব্যাকসিট নিয়ে নেয় আর পিয়ার্স ফ্রন্ট সিট নিয়ে নেয়। ওকে, এছাড়া আমরা বলতে পারি এই সময় তারা পার্সোনাল ফেবল কি ইউজ করে। পার্সোনাল ফেবল মানে হচ্ছে নিজেদের একটা কল্পনার জগতে তারা বিরাজ করে। তারা মনে করে আমি এখান থেকে যদি লাভ দিই তাহলে একদম চাঁদে গিয়ে ল্যান্ড করব। এই যে একটা অবাস্তব জিনিস, কিন্তু তাদের মধ্যে এই যে একটা এনার্জি থাকে এটা করার, এটাকে ভাবার, এটা কিন্তু এই অ্যাডোলেসেন্সেরই বৈশিষ্ট্য। এটা কিন্তু অ্যাডাল্টহুডে গিয়ে আর কিন্তু মানুষের মধ্যে থাকবে না, ইম্পসিবল একটা ব্যাপার। ওকে, তো পার্সোনাল ফেবলের মধ্যে থাকতে পারে। তারা হিরো ওয়ার্শিপ করে। হিরো ওয়ার্শিপ মানে হচ্ছে তারা এই সময় যে কোনো ব্যক্তিকে তারা আইডলাইজ করতে পারে। সেটা হতে পারে স্পিরিচুয়াল কোনো লিডার, সেটা হতে পারে কোনো ক্রিকেটার, কোনো ফুটবলার, কোনো ফিল্ম স্টার। তাদের মধ্যে যদি ভালো কোয়ালিটি থাকে সেগুলোকে দেখে তারা ইন্সপায়ার হবে, খারাপ থাকলে খারাপটাকে দেখেও কিন্তু তারা ইন্সপায়ার হবে। এটাই হচ্ছে আশ্চর্য ব্যাপার। এছাড়া থাকে তাদের মধ্যে এই সময় লিডারশিপ কোয়ালিটি তৈরি হতে থাকে। তারা ইন্ডিপেন্ডেন্ট হতে থাকে। অটোনমিতে ছিল এতদিন, এরপর তারা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকার পর নিজের উপর ডিপেন্ডেন্ট হতে শুরু করে, নিজেকে তারা সশক্ত করতে শুরু করে। এই সময় যদি তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা হয় তাহলে ভবিষ্যতের একটা সুনাগরিক তৈরি হওয়ার যে পোটেনশিয়াল সেগুলো কিন্তু অ্যাডোলেসেন্সে তাদের মধ্যে গ্রো করে যায়। এবার সেটাকে সঠিক পথে যদি আমরা চ্যানেলাইজ করতে পারি তাহলে সেটা আমাদের সঠিক কাজে লাগবে। যদি চ্যানেলাইজ ভুলভাবে হয়, ভুল মানুষকে যদি তারা ওয়ার্শিপ করে তাহলে ভুল দিকে তার সেটা চ্যানেলাইজ হবে, কিন্তু হবে এটুকু শিওর। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। তো এরকম আরো অন্যান্য বৈশিষ্ট্য আছে যেগুলো নিয়ে আমি পরবর্তীকালে যদি বলেন ডিটেল ভিডিও হয়তো দেয়া যেতে পারে, কিন্তু এগুলো মোস্ট প্রবাবলি এগুলোই পয়েন্টস, এবং এই পয়েন্টসগুলোকে মনে রাখলে কি হবে, এখান থেকেই মোস্টলি প্রশ্ন আসে। এইগুলো অ্যাডোলেসেন্স, আর্লি চাইল্ডহুড, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। ওকে, তো এই গেল আজকের লেসন। আশা করি সমস্ত জিনিস বলতে পেরেছি। একটা ভিডিওতে সবকিছু হয়তো বলা সম্ভব নয়, প্রয়োজন অনুযায়ী এই বিষয়ে আবার ভবিষ্যতে ভিডিও বানাবো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং আপনাদের মতো যদি কোনো প্রয়োজনীয় ব্যক্তি থাকে তার সাথে শেয়ার করবেন। আর কোনো ইনপুটস, এনি ইনপুটস, কোনো কনস্ট্রাকটিভ ইনপুট যদি আপনাদের দেয়া থাকে অবশ্যই ফিল ফ্রি ইন মাই কমেন্ট সেকশন। আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের শুভকামনা আমার একান্ত প্রয়োজন, এবং আপনাদের ভালোবাসায় আশা করি বহু মানুষের কাছে আমি আমার এই তথ্যটাকে পৌঁছে দিতে পারবো। এবং আমার লক্ষ্য হলো সিডিপির নলেজটাকে খুব সিম্পল ভাবে, সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থিত করা। যদি সেটাতে সমর্থ হই তাহলে জানাবেন, যদি অসমর্থ হই, কিছু আমাকে চেঞ্জ করতে হয় সেটাও আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।